নমস্কার সবাইকে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান, আমি সময় দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আদাব। আচ্ছা, আজকে আমরা তো মোটামুটি গত কয়েকটা ক্লাসে আমরা ম্যাট্রিক্সের মোটামুটি একটা ধারণা পেয়েছিলাম, সংজ্ঞা, তারপরে ম্যাট্রিক্সের অঙ্কগুলো কিভাবে করতে হয় আমরা ওগুলো সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী টপিকস, ম্যাট্রিক্সের পরবর্তী টপিকস নির্ণায়ক বা ডিটারমিনেন্ট নিয়ে আলোচনাটা শুরু করব। আজকে হচ্ছে এই নির্ণায়ক বা এটাকে আমরা ডিটারমিনেন্ট বলছি, ডিটারমিনেন্ট। আচ্ছা, তাহলে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট, ঠিক আছে স্যার। তাহলে আজকে আমরা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা শুরু করব। তাহলে ব্যাপারটা হচ্ছে আসলে নির্ণায়ক বা ডিটারমিনেন্টের ব্যাপারটা আসলে আসলো কোত্থেকে। তো সবাই কিছু জিনিস আসলে একটু মনে রাখতে হবে, মনে রাখার চেয়ে আসলে জানতে হবে আপনাদের। তো কি জানতে হবে, বিষয়গুলো হচ্ছে কি, যে নির্ণায়কের ব্যাপারটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স খুব ইজিলি করে ফেলেছি। নির্ণায়কের ব্যাপারটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে, আসলে সময় নিয়ে একটু বুঝতে হবে। তো আজকের ক্লাসে আমি জাস্ট বেসিক কনসেপ্টটাই শুরু করব, এই গ্রুপে আজকে হচ্ছে লাস্ট ক্লাস। তো আমি এখানে জাস্ট আজকে নির্ণায়কের ধারণাটা নিয়ে একটু আলোচনা করব, নির্ণায়কের একদম শুরুটা করব আমি যতটুকু করা যায়। তো এখন সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান। তো এটা হচ্ছে নির্ণায়কের ইতিহাসটা হচ্ছে কি, নির্ণায়কের ইতিহাসটা হচ্ছে আপনার আমরা যদি নির্ণায়কের ইতিহাসটা নিয়ে একটু আলোচনা করতে যাই, 1693 সালের দিকে, যতটুকু আমার খেয়াল আছে 1693 সালের দিকে লিবনিজ সর্বপ্রথম সরল সমীকরণমালা সমাধানে এই জিনিসটার ধারণা দিয়েছিলেন, ঠিক আছে স্যার। তাহলে ভিডিওটা বাঁকা দেখাচ্ছে, হয়তো আপনি ল্যাপটপ থেকে দেখছেন, গীতাধর আপনি হয়তো ল্যাপটপ থেকে দেখছেন, আপনি ল্যাপটপে গিয়ে ডিসপ্লে সেটিংসটা ঠিক করেন, ওটা পোর্ট্রেটে থাকলে ওটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যান, ঠিক আছে স্যার, তাহলে ঠিক হয়ে যাবে। আর যদি ভিডিও যদি ব্লার দেখায় তাহলে হচ্ছে যে সেটিংসে, ভিডিও সেটিংসে গিয়ে, ফেসবুক লাইভের ভিডিও সেটিংসে গিয়ে ওখানে 360 পিক্সেল সিলেক্ট করে দেন, তাহলে ঠিক দেখাবে, ঠিক আছে স্যার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, যেটা বলছিলাম নির্ণায়কের ইতিহাসটা কি আসলে। তো 1693 সালের দিকে লিবনিজ সর্বপ্রথম সরল সমীকরণমালা সমাধানে এটার ধারণা দিছিলেন। এরপর হচ্ছে যে ফ্রান্সের বিখ্যাত ম্যাথমেটিশিয়ান কশি নির্ণায়কের নামকরণ করছিলেন। আর ম্যাথমেটিক্স এটার আবির্ভাব ঘটছিল তিন চলক বিশিষ্ট সমীকরণ সমাধানে, যেটাকে আমরা ক্র্যামারের নিয়ম বলতেছি, ঠিক আছে স্যার। তো এগুলো হচ্ছে আসলে নির্ণায়কের বিষয়টা আসলে কোত্থেকে আসছে, বাট নির্ণায়কটা কি আমি এটা থেকে আমাদের পড়াটা শুরু করতে হবে আসলে। ইতিহাস তো হচ্ছে এটা আমাদের ম্যাথে, তো আসলে ইতিহাসের দরকার নাই। তো আসলে নির্ণায়কটা কি, তারপরেও আমি একবার ইতিহাসের একটু কিছু টপিকস বললাম যতটুকু আমার খেয়াল আছে। ওটা হচ্ছে 1693 সালের দিকে লিবনিজ সরল সমীকরণমালা সমাধানে এটার ধারণা দিছিলেন, এই কনসেপ্টটার নির্ণায়কের। আর ফ্রান্সের বিখ্যাত ম্যাথমেটিশিয়ান কশি প্রথম নির্ণায়কের নামকরণ করছিলেন। আর গণিতে এটার আবির্ভাব ঘটছে ক্রেমারের নিয়মে, আমরা ক্রেমারের নিয়ম পড়ব, ঠিক আছে স্যার।
তো নির্ণায়কের ধারণাটা কি সবাই একটু দেখেন, নির্ণায়কের ধারণাটা কি। তো নির্ণায়কের ধারণাটা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আমরা আজকে বেসিক কিছু আলোচনা করব নির্ণায়কের। তো নির্ণায়কের ধারণা, নির্ণায়কের ধারণা। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন, সবাই একটু জয়েন হয়ে যান। আমি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু করছি। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে সবাই জয়েন হয়ে যান। তো নির্ণায়কের ধারণাটা মোটামুটি অনেকেই জয়েন হয়ে গিয়েছেন। তো আমি এখন আলোচনাটা শুরু করছি। আচ্ছা, ধরেন দুইটা ইকুয়েশন, a1x প্লাস b1 সমান 0, এটা একটা ইকুয়েশন। a2x প্লাস b2 সমান 0, এটা একটা ইকুয়েশন। ঠিক আছে স্যার, তাহলে খেয়াল করেন, এগুলো হচ্ছে জাস্ট জানার জন্য, ধারণাটা একটু জানার জন্য। এগুলো আপনাদেরকে আবার কলেজ, অবশ্য এখন তো কলেজে তো চলছে না, কলেজের ক্লাসে দেখা যাবে এগুলো আসলে কিছু পড়াবে না, অঙ্ক একটা দুটো করা দিতে পারে, এতটুকুই। তো এখন দেখেন দুইটাই কোয়েশ্চেন নিলাম, একটা হচ্ছে a1x প্লাস b1 সমান কত 0, একটা হচ্ছে a2x প্লাস b2 সমান কত স্যার 0। ঠিক আছে স্যার, তাহলে এই দুইটা সমীকরণ সবাই একটু খেয়াল করেন। এখানে a1 b1 a2 b2 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে স্যার, a1 b1 a1 b1 a2 b2 এগুলো হচ্ছে যে কি কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে যে ধ্রুবক। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সহগগুলো ধ্রুবক, তো যে কোনো। তো এখন সবাই একটু খেয়াল করেন, আমি যদি বলি এক নাম্বার ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি, a1x প্লাস b1 সমান কত 0, তাহলে a1x সমান কত মাইনাস কত b1, আর x ইকলস টু তাহলে কত হচ্ছে মাইনাস কত b1 বাই কত a1, x ইকলস টু তাহলে কত হচ্ছে মাইনাস কত b1 বাই কত a1। আচ্ছা, এটা হচ্ছে আমরা এক নাম্বার ইকুয়েশন থেকে পাচ্ছি। এক নাম্বার ইকুয়েশন থেকে আমি x ইকলস টু কত পাচ্ছি মাইনাস কত a1 বাই b1 বাই কত a1। আচ্ছা, তাহলে সবাই একটা বিষয় খেয়াল করেন, দুই নাম্বার ইকুয়েশনটাতে দেখেন, তাহলে দুই নাম্বার ইকুয়েশনটাতে যদি আমি x এর এই শর্তটা, এই মানটা যদি বসাই, তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে দেখেন, a2 ইন্টু মাইনাস b1 বাই কত a1 প্লাস কত b2 সমান হচ্ছে কত 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি স্যার, এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো মাইনাস a2 b1, ঠিক আছে স্যার, ডিভাইডেড বাই কত a1 প্লাস কত b2 সমান হচ্ছে কত 0। অর্থাৎ এই দুটো গুণ করে লিখলাম। তো এখন a1 যদি লসাগু যায় তাহলে কত হবে স্যার, a1 মাইনাস কত a2 b1 প্লাস কত a1 b2 সমান হচ্ছে কত 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, a1 b2 মাইনাস a2 b1 সমান হচ্ছে কত 0। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এগুলো কি করলাম আসলে এতক্ষণ, এগুলো আসলে এখানে এতক্ষণ কি করলাম বসে বসে, a1 b1 a2 b2 ধ্রুবক বলেছিলাম, এই বক্স করা অংশটা দেখেন, ধ্রুবকের একটা সম্পর্ক পেলাম, ধ্রুবকগুলোর মধ্যে একটা কি পেলাম স্যার, সম্পর্ক পেলাম। তো এই যে 3 নাম্বার, এই 3 নাম্বার, ঠিক আছে স্যার, তাহলে এটা হচ্ছে এই শর্তটা, এই শর্তটা খেয়াল করেন, এই শর্তটা কিভাবে পাইছি, এই দুইটা ইকুয়েশন থেকে পেলাম। কিভাবে পেলাম, দুইটা ইকুয়েশন থেকে এক্স এর মান বসিয়ে পেলাম, একটা থেকে এক্স এর মান বের করলাম, আরেকটাতে গিয়ে এক্স এর ওই মানটা বসাই দিলাম। অর্থাৎ প্রথম ইকুয়েশন থেকে এক্স এর যে মানটা পেলাম, ওই এক্স এর মানটা দ্বিতীয় ইকুয়েশনে গিয়ে বসাই দিলাম। ঠিক আছে স্যার, তো এটা হচ্ছে যে সেই শর্ত, এটা হচ্ছে ধ্রুবকগুলোর সেই শর্ত, যে শর্তটা স্যাটিসফাইড হলে, যে শর্তটা স্যাটিসফাইড হলে এই দুইটা ইকুয়েশন এক্স এর যে কোনো মানের জন্য স্যাটিসফাইড হবে, ওই সিদ্ধ হবে যে কথাটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে কি, আমি আবার বলি জিনিসটা দেখেন, এই শর্তটা অর্থাৎ এই সমীকরণের, এই সমীকরণ দুইটার ধ্রুবকগুলো যদি এই শর্তটা মেনটেন করে চলে, এই শর্তটা যদি কি মেনটেন করে চলে, তার মানে সেই ক্ষেত্রে এক্স এর একই মানের জন্য, এক্স এর একই মানের জন্য এই দুইটা সমীকরণ কি হবে স্যার, সিদ্ধ হবে। আমরা যেটা সিদ্ধ হবে বলি, আসলে ধারণাটা কোথায় নির্ণায়কের, এই যে সমীকরণটার, এই 3 নং সমীকরণের, এই 3 নং সমীকরণের, এই 3 নং সমীকরণের বাম পক্ষ যেটা আছে, 3 নং সমীকরণের
বামপক্ষ যেটা আছে, এই বামপক্ষের যে রাশিটা আছে, রাশিটিকে নির্ণায়ক বলা হয় এবং একে এত আকারে লেখা হয়। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন ধারণাটা কোথায় আসছে, ধারণাটা কেমন আসছে দেখেন। এই যে রাশি যেটা, এই বামপক্ষের যে রাশিটা আছে, ঠিক আছে স্যার, এই বামপক্ষের রাশিটাকেই কি বলা হবে স্যার? বামপক্ষের রাশিটাকেই কি বলা হবে স্যার? এই বামপক্ষের যে রাশিটা আছে, বামপক্ষের রাশিটাকে আমরা কি বলবো স্যার? নির্ণায়ক বলবো। আর এই নির্ণায়কটাকে কিভাবে লেখা হয় স্যার? সবাই একটু খেয়াল করেন, ম্যাট্রিক্সের মতো করে। ম্যাট্রিক্সে কি ছিল স্যার? থার্ড ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেট ছিল, অথবা উভয় দিকে দুইটা করে বার ছিল। বাট নির্ণায়কের ক্ষেত্রে শুধুমাত্র উভয় দিকে একটা করে বার থাকবে, ঠিক আছে স্যার? নির্ণায়কের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকবে? উভয় দিকে একটা করে কি থাকবে স্যার? বার থাকবে। অর্থাৎ এই যে আমাদের এই রাশি যেটা আছে, এটা যেটা আছে, অর্থাৎ আপনাদেরকে আমি যেটা বলছি, এখানে আমাদের এই রাশিটা যেটা আছে, এই রাশিটা খেয়াল করেন সবাই, এই রাশিটাকে, এই বামপক্ষের এই রাশিটাকে এই ফরম্যাটে লেখা যাবে, নির্ণায়ক ফরম্যাটে লেখা যাবে, ঠিক আছে স্যার? বামপক্ষের রাশিটাকে কি লেখা যাবে স্যার? নির্ণায়ক ফরম্যাটে লেখা যাবে, ঠিক আছে স্যার? তাহলে এটা লেখা যে কথা, এটা লেখা কি একই কথা, একটু পরে বুঝতে পারবেন যখন আমরা নির্ণায়কের কনসেপ্টটা আর একটু প্রোগ্রেস করব। অর্থাৎ শুধু একটা জিনিস মনে রাখেন, নির্ণায়কের ধারণা কোথেকে আসছে? সমীকরণ থেকে আসছে। লিবনিস 1693 সালে প্রথম এটার ধারণা দিয়েছিলেন। এই যে সমীকরণ থেকে, সমীকরণের সহগগুলোর সম্পর্ক থেকে নির্ণায়কের ধারণাটা আসছে, ঠিক আছে স্যার? তাহলে এই জিনিসটাকে শুধু আপনারা এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু একটা জিনিস মনে রাখবেন, এটা লেখা যে কথা, এটা লেখা সেম কথা, ঠিক আছে স্যার? কি বললাম স্যার? এটা লেখা যে কথা, এটা লেখা কি সেম কথা, ঠিক আছে? তো এখন একটা বিষয় দেখেন, নির্ণায়ককে কি বলছি স্যার? উভয় পক্ষে কয়টা বাদ দিয়ে প্রকাশ করা হবে স্যার? একটা করে বাদ দিয়ে প্রকাশ করা হবে, এদিকে একটা, এদিকে একটা, ঠিক আছে স্যার? আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন সবাই, মনে রাখবেন, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায় কতভাবে? আপনারা কি বলবেন স্যার? প্রথম বন্ধনী দ্বারা, তৃতীয় বন্ধনী দ্বারা, অথবা উভয় দিকে এক জোড়া করে বার দিয়ে। আর নির্ণায়ককে প্রকাশ করা যাবে কি দিয়ে? উভয় দিকে একটা করে বার দিয়ে, ঠিক আছে স্যার? একটা করে, উভয় দিকে কয়টা? একটা করে বার দিয়ে। ওকে, তাহলে এখন একটা বিষয় দেখেন, মনে রাখবেন একটা জিনিস সব সময়, এখানে আমরা যে নির্ণায়কটা লিখলাম, এই যে নির্ণায়কটা যে লিখলাম, এগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে যে কি নির্ণায়কের ভুক্তি। এগুলোকে নির্ণায়কের কি বলা হয় স্যার? ম্যাট্রিক্সের মতো, ম্যাট্রিক্সে যেরকম এগুলোকে কি বলা হতো? ভুক্তি বলা হতো। নির্ণায়কের ক্ষেত্রে এগুলোকে কি বলা হবে স্যার? ভুক্তি বলা হবে। আর আনুভূমিক বরাবর যেগুলো পাওয়া যাবে এগুলোকে বলা হবে কি সারি। উলম্ব বরাবর যেগুলো পাওয়া যাবে এগুলোকে বলা হবে কি স্যার? কলাম। আনুভূমিক বরাবর যেগুলো পাওয়া যাবে এগুলোকে কি বলা হবে? সারি। আর উলম্ব বরাবর যেগুলো পাওয়া যাবে ওগুলোকে কি বলা হবে স্যার? কলাম। ঠিক আছে স্যার, কনসেপ্টটা, আলোচনাটা সেম ম্যাট্রিক্সের মতো। অর্থাৎ যেই উপাদানগুলো দিয়ে নির্ণায়কটা গঠিত হবে, উপাদানগুলোকে কি ভুক্তি বা এন্ট্রি বলবো। আনুভূমিক বরাবর যেগুলো পাওয়া যাবে সেগুলোকে কি সারি বলবো। উলম্ব বরাবর যেগুলো পাওয়া যাবে সেগুলোকে কি বলবো স্যার? কলাম বলবো। আর নির্ণায়ককে প্রকাশ করা হবে কি স্যার? উভয় দিকে কি একটা করে বার দিয়ে। মনে রাখবেন সহগগুলার এই কনসেপ্টটাকে আমরা এভাবে লিখছি, নির্ণায়ক আকারে লিখছি। একটু পরে বুঝবো এটা কিভাবে লিখতে পারছি। এই জিনিসটা সেম। এটা বাম পক্ষের এটা, আর এটা হচ্ছে কি একই জিনিস। মনে রাখবেন নির্ণায়কের ধারণা এখান থেকে আসছিল ম্যাথমেটিক্সে। সমীকরণ, ঠিক আছে, সমীকরণের সহগগুলোর সম্পর্ককে নির্ণায়ক আকারে ট্রান্সফর্ম করে দিয়েছিল। ঠিক আছে স্যার, তাহলে এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে নির্ণায়কের সংজ্ঞাটা পড়তে হবে আমাদের। ঠিক আছে, তাহলে সবাই একটু খেয়াল রাখবেন। শুরুতে আমি যেটা বললাম, নির্ণায়কের ধারণা কিভাবে আসছে স্যার? সরল সমীকরণ মালা থেকে আসছে। এই যে সরল সমীকরণ মালা থেকে আসছে। ধ্রুবকগুলোর কম্বিনেশন, ধ্রুবকগুলোর যে কম্বিনেশন আছে, কম্বিনেশনটাকে এভাবে রিপ্লেস করা যাচ্ছে। ঠিক আছে স্যার। আর নির্ণায়কের ক্ষেত্রে কি বললাম স্যার? মনে রাখবেন নির্ণায়কের ক্ষেত্রে কি হবে স্যার? উভয় দিকে একটা করে, উভয় দিকে কি একটা করে বার। ম্যাট্রিক্সের ক্ষেত্রে উভয় দিকে দুইটা করে বার। আর নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়ক গঠনকারী উপাদানগুলোকে কি বলা হয়? ভুক্তি বলা হয়। আনুভূমিক বিন্যাস যেগুলো আছে, এই আনুভূমিক রেখা বরাবর যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে কি সারি। উলম্ব বরাবর যেগুলো পাওয়া যায়, ওয়াই অক্ষ বরাবর যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে কি স্যার? কলাম। ঠিক আছে স্যার, তাহলে সবাই আমাকে বলেন প্রাথমিক আলোচনাটা সবাই ধরতে পেরেছেন কিনা, ম্যাট্রিক্সের সাথে মিলাই রেখে বলেন। ঠিক আছে, এরপর আমি সংজ্ঞায় যাব নির্ণায়কের। সবাই আমাকে বলেন প্রাথমিক যে আলোচনাটা, শুধু একটা আলোচনা, সেটা হচ্ছে যে এই জিনিসটাকে এভাবে ট্রান্সফর্ম করে দিয়েছিল ম্যাথমেটিক্সে। বুঝা গেছে স্যার সবাই?
স্যার সবাই একটু খেয়াল করবেন, সবাই আমাকে বলেন প্রাথমিক আলোচনাটা সবাই ধরতে পেরেছেন কিনা, এরপর আমরা সংজ্ঞায় যাব। ঠিক আছে স্যার, এরপর আমরা সংজ্ঞায় যাব। জাস্ট আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি জিজ্ঞেস করা হয় নির্ণায়কের ধারণা কোত্থেকে আসছে, সরল সমীকরণের সমাধান থেকে এটার ধারণা দিয়েছিল ম্যাথমেটিক্সে। ঠিক আছে স্যার, লিবনিজ দিয়েছিল ধারণাটা, আর নির্ণায়কের নামকরণ করেছিলেন কে? ফ্রান্সের গণিতবিদ কশি। এরপরে হচ্ছে যে আর নির্ণায়কের আবির্ভাব কোত্থেকে করছে ম্যাথমেটিক্সে? ক্রেমারের নিয়মে, যেটা আমরা শিখবো। ঠিক আছে স্যার, ওকে। তাহলে এরপর আমরা সংজ্ঞায় যাচ্ছি। ওকে স্যার, কারো যদি ভিডিওতে আটকায়, আপনাদের বাসার নেট কানেকশনটাতে হয়তো সমস্যা, ঠিক আছে, মোবাইল নেটওয়ার্ক দিয়ে করলে একটু সমস্যা হতে পারে, ওয়াইফাই লাগবে একটু। আর ভিডিও যদি ব্লার হয়ে যায় তাহলে হচ্ছে যে আপনারা ভিডিও সেটিংসে গিয়ে 360 পিক্সেল করে দেন। ঠিক আছে স্যার, ভিডিও সেটিংসে গিয়ে 360 পিক্সেল করে দেন। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আশা করছি সবাই এই অংশটা বুঝছেন। আমি কি স্যার তাহলে এটা মুছে দিচ্ছি? ঠিক আছে স্যার, আমি কি তাহলে এটা মুছে দেব? আমি তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন, আমি যেটা বলছি এরপর সেটা হচ্ছে, ওকে, এরপর দেখেন সংজ্ঞা, নির্ণায়কের সংজ্ঞাটা সবাই একটু খেয়াল করেন। নির্ণায়কের সংজ্ঞাটা, নির্ণায়কের যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা একটু সবাই খেয়াল করেন। নির্ণায়ক হচ্ছে, নির্ণায়ক হচ্ছে, সবাই একটু লিখবেন, সবাই লিখে নেবেন। নির্ণায়ক হচ্ছে, নির্ণায়ক হচ্ছে একটি একটি বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। নির্ণায়ক হচ্ছে একটি বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। ঠিক আছে স্যার, যাকে যাকে উভয় পাশে একটি করে উলম্ব বারের সাহায্যে প্রকাশ করা হয়। ঠিক আছে স্যার, নির্ণায়ক হচ্ছে একটি বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি, যাকে যাকে উভয় পাশে একটি করে উলম্ব বারের সাহায্যে কি করা হয় স্যার? প্রকাশ করা হয়। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এটা হচ্ছে কি নির্ণায়ক কি? তাহলে নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে একটি বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের, ওকে, তার মানে হচ্ছে যে কি, নির্ণায়ক হচ্ছে যে কিসের সংখ্যা রাশি স্যার? বর্গ ম্যাট্রিক্সের। ঠিক আছে স্যার, তাহলে বর্গ ম্যাট্রিক্স নির্ণায়ক কোত্থেকে, নির্ণায়কের কনসেপ্টটা তাহলে কোত্থেকে হবে স্যার? আমি একটু আগে দেখিয়েছিলাম, যেটা দেখিয়েছিলাম A1 A2 B1 B2 দিয়ে 2/2 ছিল, বর্গ ছিল এটা। তাহলে বর্গ ম্যাট্রিক্সকে বিশেষ আকারে উভয় পাশে একটি করে যদি বারের সাহায্যে প্রকাশ করতে পারি, ঠিক আছে স্যার, প্রকাশ করতে পারি, তাহলে তাকে আমরা কি বলবো স্যার? নির্ণায়ক বলবো। ঠিক আছে, তাহলে এখন আচ্ছা, উভয় পাশে একটি করে উলম্ব বারের সাহায্যে আবদ্ধ রেখে প্রকাশ করা হয়, এটাও লিখতে পারেন। ঠিক আছে, উভয় পাশে একটি করে উলম্ব বারের সাহায্যে কি প্রকাশ করা হয়, অথবা আবদ্ধ রেখে প্রকাশ করা হয়, তাও লিখতে পারেন। আচ্ছা, সমস্যা নাই। তারপরে এরপরের লাইনটা একটু সবাই লিখেন। নির্ণায়কের সাহায্যে নির্ণায়কের সাহায্যে প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের
জন্য প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই টপিকসগুলো একটু লিখে রাখেন, ঠিক আছে? এই টপিকসগুলো একটু লিখে রাখেন। আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আমি কিন্তু লিখার মাঝে মাঝেও আমার পাশে ল্যাপটপ যেটা আছে আমি ওটাতে কিন্তু আপনাদের কমেন্ট সেকশনে কমেন্টগুলো পড়ছি, ঠিক আছে স্যার? একটু পরপরই লিখার ফাঁকে ফাঁকে পড়ছি। আপনারা নিজেদের মধ্যে কোনো ধরনের অযাচিত অবান্তর কমেন্ট আলাপ আলোচনা এখানে করবেন না গ্রুপে। এটা আজকে এখানে এই গ্রুপে লাস্ট ক্লাস। সো আশা করছি কোনো ধরনের অভদ্রতা বা অযাচিত কমেন্ট আমি যাতে না দেখি এখানে, ঠিক আছে স্যার? তাহলে আচ্ছা, এখন দেখেন নির্ণায়কের সাহায্যে সবাইগুলো একটু লিখে নেন, এরপর আমি বুঝাচ্ছি। নির্ণায়কের সাহায্যে প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা কি পাওয়া যায় স্যার? মান পাওয়া যায়, ঠিক আছে স্যার? তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন। যেমন একটা জিনিস দেখেন, নির্ণায়ক হচ্ছে বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। এটা কি? ধরেন এ হচ্ছে মনে করেন 1 2 3 4, ঠিক আছে? এ হচ্ছে কত? 1 2 3 4। তাহলে এ যদি এই বর্গ ম্যাট্রিক্সটা হয়, এ ম্যাট্রিক্সের নির্ণায়ককে দেখেন, এই ম্যাট্রিক্স 1 2 3 4 হলে এটা নির্ণায়ককে এভাবে লেখা যাবে, অথবা ডিটারমিনেন্ট অফ এ আকারে লেখা যাবে, ঠিক আছে স্যার? তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স যদি এ হয়, কোনো বর্গ ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়ককে, কোনো বর্গ ম্যাট্রিক্স যদি কি হয়? এ হয়, তবে এ বর্গ ম্যাট্রিক্সটার নির্ণায়ককে কিভাবে লেখা যাবে? নির্ণায়ক এই এ এর পাশে নির্ণায়কের চিহ্ন অথবা ডিটারমিনেন্ট অফ এ আকারে কি লেখা যাবে, ঠিক আছে স্যার? তাহলে আমরা একটু লিখি। এ এ যদি কোনো বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি কোনো বর্গ ম্যাট্রিক্স হয়, এ যদি কোনো বর্গ ম্যাট্রিক্স হয়, তবে এর নির্ণায়ককে এটা বা ডিটারমিনেন্ট অফ এ আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে স্যার? এ যদি কোনো কি হয় স্যার? এ যদি কোনো কি হয় স্যার? বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এ এর নির্ণায়ককে উভয় পাশে নির্ণায়কের চিহ্ন বা ডিটারমিনেন্ট অফ এ আকারে কি প্রকাশ করা হয়? ডিইটি, ডিটারমিনেন্ট অফ এ আকারে কি করা হয় স্যার? প্রকাশ করা হয়, ঠিক আছে স্যার? তাহলে যেমন এ সমান 1 2 3 4, ঠিক আছে স্যার? 1 2 কত 3 4 হলে আমরা নির্ণায়কটাকে কিভাবে লিখতে পারবো স্যার? 1 2 3 4, 1 2 কত 3 4, ঠিক আছে স্যার? 1 2 কত 3 4, ওকে স্যার? তাহলে আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, এর পরবর্তী হচ্ছে যে, তাহলে সবাই আমাকে একটু বলেন, নির্ণায়ক হচ্ছে কি স্যার? বিশেষ আকারে লিখিত বর্গ ম্যাট্রিক্সের কি সংখ্যা রাশি। এই যে বর্গ ম্যাট্রিক্সটাকে আমরা লিখলাম, ভুক্তিগুলোকে লিখলাম, উভয় পাশে যদি ম্যাট্রিক্সের সাইনটা তুলে দিয়ে আমি যদি একটা করে উলম্ব বার দিই, তাহলে তখন এটা কি হবে স্যার? নির্ণায়ক হবে। নির্ণায়কের সাহায্যে, এই লাইনটার কনসেপ্টটা আমি একটু পরে বুঝাচ্ছি। নির্ণায়কের সাহায্যে প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায় নির্ণায়কের সাহায্যে। অর্থাৎ নির্ণায়কের সাহায্যে প্রত্যেকটি বর্গ ম্যাট্রিক্সের জন্য একটি সংখ্যা বা মান পাওয়া যায়। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে। কথাটা হচ্ছে কি স্যার? ম্যাট্রিক্সের কিন্তু কোনো নিজস্ব মান ছিল না, ম্যাট্রিক্সের কোনো নিজস্ব মান নেই, কিন্তু নির্ণায়ক, প্রত্যেকটা নির্ণায়কেরই একটা নিজস্ব মান আছে। কি বললাম স্যার? পার্থক্যটা কি বললাম? ম্যাট্রিক্স আর নির্ণায়কের পার্থক্যটা কি বললাম স্যার? ম্যাট্রিক্সের কোনো নিজস্ব মান নেই, কিন্তু নির্ণায়কের নিজস্ব মান আছে। এরপর ম্যাট্রিক্স আয়তাকারও হতে পারবে, বর্গাকারও হতে পারবে, বাট নির্ণায়ক সবসময় বর্গাকার হবে। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি আর কলাম সংখ্যা সমানও হতে পারে, অসমানও হতে পারে, সমস্যা নাই। বাট নির্ণায়কের ক্ষেত্রে সারি আর কলাম সংখ্যা সবসময় সমান হবে। মনে থাকবে স্যার? কি বলছি স্যার? ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যার কলাম সংখ্যা সমানও হতে পারে, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান নাও হতে পারে, আয়তকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে
সব সময় সারি আর কলাম সংখ্যা কি থাকতে হবে স্যার? সমান থাকতে হবে। কারণ কিসের সংখ্যা রাশি এটা? বর্গ ম্যাট্রিক্সের সংখ্যা রাশি। ঠিক আছে স্যার? তাহলে সবার মনে থাকবে ম্যাট্রিক্সের নিজস্ব কোনো মান নেই, নির্ণায়কের প্রত্যেকটা নির্ণায়কের নিজস্ব মান আছে। ঠিক আছে, মানটা আমি বের করব এরপরে। আর সেকেন্ড কনসেপ্টটা কি বললাম স্যার? ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে, বাট নির্ণায়কের সারি আর কলাম সংখ্যা সব সময় কি থাকবে স্যার? সমান থাকবে। স্যার সবার কি তাহলে এই কনসেপ্টগুলো মনে থাকবে স্যার? এই কথাগুলো কি স্যার সবাই লিখে নিয়েছেন? সবার কি মনে থাকবে স্যার কি বলেছি আমি? স্যার সবার কি মনে থাকবে? সবাই আমাকে একটু বলবেন সবার মনে থাকবে কিনা। ওকে, তাহলে এই টপিকসগুলো একটু মনে রাখবেন স্যার, এগুলো অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লাস এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে স্যার? তাহলে এগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, তাহলে সবাই একটু লেখা শেষ করেন, সমস্যা নাই, লেখা শেষ করেন, সবাই লেখা শেষ করেন। এরপর সবাই একটু লেখা শেষ করেন। তারপর হচ্ছে নির্ণায়কের মান নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট টপিকস, নির্ণায়কের মান নির্ণয়। ঠিক আছে স্যার? এরপর নির্ণায়কের মান নির্ণয়। ওকে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন নির্ণায়কের মান নির্ণয়। এক নাম্বার, যদি কোনো নির্ণায়কের একটি সারি ও একটি কলাম থাকে, অর্থাৎ যদি কোনো নির্ণায়কের একটি সারি ও একটি কলাম থাকে, অর্থাৎ 1/1 আকারের হয়, তবে তার মান হবে নির্ণায়কটি যে সংখ্যাটি দ্বারা গঠিত হয়েছে সে সংখ্যা। তাহলে এখন যেমন 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 আমরা বলতে পারি কি, যদি একটা নির্ণায়ক এরকম একটা ভুক্তি দ্বারা 1/1 একটা সারি একটা কলাম, তাহলে এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে কত? 5। ঠিক আছে? তারপর আমরা বলতে পারি কি এরকম, এটা হচ্ছে কত? 2। তাহলে এক নাম্বার কনসেপ্ট হচ্ছে কি স্যার? যদি কোনো নির্ণায়কের একটি সারি ও একটি কলাম থাকে, যদি কোনো নির্ণায়কের একটি সারি ও একটি কলাম, একটি সারি একটি কলাম 1/1, ঠিক আছে? তাহলে ওইটার মান কি হবে স্যার? যে সংখ্যাটা দ্বারা, যে ভুক্তিটা দ্বারা নির্ণায়কটা গঠিত হয়েছে, জাস্ট ওইটাই। ঠিক আছে স্যার? যে ভুক্তিটা দ্বারা কি নির্ণায়কটা গঠিত হয়েছে, জাস্ট কি ওইটাই। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করবেন। তাহলে যেটা বলছি ওটা হচ্ছে কি স্যার, তাহলে কোনো একটা নির্ণায়কের যদি একটা সারি আর একটা কলাম থাকে, তাহলে ওই নির্ণায়কটার মানটা কি হবে স্যার? যে ভুক্তিটা দ্বারা কি, যে ভুক্তিটা দ্বারা গঠিত হয়েছে, যে ভুক্তিটা দ্বারা কি নির্ণায়কটা গঠিত হয়েছে, ওই ভুক্তিটাই। ঠিক আছে স্যার? তাহলে 1/1 আকারে থাকলে স্যার কি করবেন স্যার বলেন তো? নির্ণায়কটার মান কি হবে স্যার? যে সংখ্যাটা দ্বারা নির্ণায়কটা গঠিত হয়েছে, ওই সংখ্যাটাই হচ্ছে মান। তাহলে সবার মনে থাকবে স্যার এটা? সবার কি এটা মনে থাকবে? সবার কি এটা মনে থাকবে স্যার যেটা বললাম? সবাই এই লাইনটা লিখে নেন, প্রথমে 1 নম্বর কনসেপ্ট লিখে নেন। আশা করছি এটা সবার মনে থাকবে, আশা করছি এটা সবার মনে থাকবে। তো এর পরবর্তীতে যাই আমরা।
আচ্ছা, এর পরবর্তীতে যাই। না, সাইন চেঞ্জ হবে না স্যার, মাইনাসটা দিয়ে দিন। আমি মাইনাসটা দিতে ভুলে গিয়েছিলাম, মাইনাসটা দিতে ছুটে গেছে। ঠিক আছে স্যার, তাহলে এখন এরপর আসেন 2 নাম্বার। 2 নাম্বার, 2/2 ক্রমের নির্ণায়কের মান নির্ণয়। 2/2 ক্রমের নির্ণায়কের মান নির্ণয়। 2/2 ক্রমের -2 হবে স্যার, -2 হবে, -2 +2 না স্যার, মাইনাসটা দিতে খেয়াল করিনি আমি, -2 হবে। কারো যদি লিখতে যদি কমপ্লিট না হয়, লেখা যদি কমপ্লিট না হয়, তাহলে নির্ণায়কটাকে হচ্ছে যে এটা দিয়ে প্রকাশ করা হয়। অনেকে এটা দেখে অনেকে মডুলাসের মতো মনে করে, বাট দুইটা দুই জিনিস। ঠিক আছে স্যার, দেখতে একই রকম, বাট দুইটার কনসেপ্ট হচ্ছে যে কি দুই রকমের। ওটা মডুলাসটা হচ্ছে যে আপনার কি পরম মানের ফাংশনের ওখানে, আর এটা নির্ণায়ক ডিটারমিনেন্টের চিহ্ন। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু আসেন 2/2 আকারের মান। ঠিক আছে স্যার, 2/2 আকারের মান, 2/2 আকারের নির্ণায়কের ক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, সবাই একটু লিখবেন, সবাই একটু লিখবেন, সবাই একটু লিখবেন। ওটা হচ্ছে যে আমি একটা নির্ণায়ক বলছি, A1 A2 B1 কত B2। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু লিখবেন, আমি যেগুলো যেগুলো বলছি, ওগুলো একটু লিখবেন সবাই। ঠিক আছে স্যার, ভুক্তি কি ভগ্নাংশ হয়? সমস্যা নেই, হতেই পারে। ঠিক আছে, ভগ্নাংশ হতে পারবে না এমন কোনো কথা নাই, হতে পারবে। তাহলে সবাই একটু লেখেন। আচ্ছা, তাহলে সবাই খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন যেগুলো লিখছি। সবাই একটু লিখে নেন, প্রথমে সবাই একটু লিখে নেন, এরপর আমি বুঝিয়ে দিচ্ছি।
সবাই একটু লিখে নেন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, সবাই লিখতে লিখতে আমি আপনাদেরকে আজকে লাস্টবারের মতো বলছি, সেটা হচ্ছে যারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, ভর্তি হতে ইচ্ছুক যারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, ওরা আজকের মধ্যেই SMS পাঠিয়ে দেবেন রেজিস্ট্রেশনের জন্য। তো আগামীকাল থেকেই আপনাদের ভর্তির ব্যাপারে অফিস থেকে কল করা হবে। গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, ওখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওই নাম্বারটা থেকে কল দেওয়া হবে। ঠিক আছে স্যার, আমার অফিস থেকে কল দেওয়া হবে। আপনাদেরকে যে ডেটে যেভাবে করে পেমেন্টটা দিতে বলবে, যে নির্দেশনাটা দিবে, ঠিক ওটাই ফলো করবেন। ঠিক আছে স্যার, কারণ 2 থেকে 3 দিনের মধ্যে আমার সম্পূর্ণ কাজ, আগামীকালকের পরে 1, 2, 3 এরকম 3 দিনের, এই 3 দিনের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ করে আপনাদেরকে নতুন গ্রুপে আনতে হবে। সো সবাই একটু সহযোগিতা করবেন, যেভাবে অফিস থেকে যেভাবে নির্দেশনা দেওয়া হয় ওভাবে করে আপনারা ভর্তির কার্যক্রমটা সম্পন্ন করে ফেলবেন। আর যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, ওরা আজকে রাত্রের মধ্যেই রেজিস্ট্রেশনের জন্য SMSটা পাঠিয়ে দেবেন, যে ইনফরমেশনগুলো দিতে বলেছিলাম সেগুলো দিয়ে। ঠিক আছে স্যার, তো লাস্টের লাইনের আগে নাই ঋণাত্মক, ইয়েস এটা ঋণাত্মক, ঋণাত্মক এই যে নেগেটিভ বোঝাই। ঠিক আছে স্যার, তাহলে সবাই নির্ণায়কের নিজস্ব মান আছে, ম্যাট্রিক্সের নেই। যে ম্যাট্রিক্সের নিজস্ব মান নেই, নির্ণায়কের নিজস্ব মান আছে। প্রত্যেকটা নির্ণায়কের নিজস্ব মান থাকে একটা। নাম্বারটা স্যার গ্রুপে দেয়া আছে, আপনি যে ক্লাস করছেন এখানে পোস্ট আকারে দেয়া আছে নাম্বারটা। ঠিক আছে স্যার, যে নাম্বারে SMS করতে হবে আমাদের নাম্বার দেয়া আছে রেজিস্ট্রেশনের জন্য। আর অফিস থেকে যেটা কল যাবে ওটা আগামীকালকে যাবে, ওটাও দেয়া আছে পোস্টে, কিন্তু আমাদের নাম্বারে SMS করতে হবে, ওটা পোস্টে দেয়া আছে, দেখে নেবেন। যারা যারা ভর্তি এখনও রেজিস্ট্রেশন করেননি করে নেবেন। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন যেটা বলছি। না, সেই নাম্বার থেকে পেমেন্ট করতে হবে এমন কিছু না, আপনারা যেভাবে পেমেন্ট করেন আমার অফিস থেকে কল করে আপনাদেরকে নির্দেশটা দিয়ে দিবে কিভাবে করতে হবে সেটা। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। আসেন, আশা করি সবার লেখা হয়েছে, সবাই একটু দেখেন। একটা 2x2 ফরম্যাট, 2x2 ফরম্যাটের ক্ষেত্রে মানটা কিভাবে নির্ণয় করব, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করবেন। তীর চিহ্ন দ্বারা দেখেন, তীর চিহ্ন দ্বারা যুক্ত উপাদানগুলো গুণ করতে হবে। তীর চিহ্ন দ্বারা যুক্ত উপাদানগুলো গুণ করেন। তাহলে প্রথমে তীর চিহ্ন দিয়ে কে আছে, A1 এর সাথে B2। তাহলে তীর চিহ্ন দ্বারা উপাদানগুলো গুণ করলাম, A1 এর সাথে কত, B2। এরপরে A2 এর সাথে কত, B1। A2 এর সাথে কত, B1। ওকে, গুণ করতে হবে। প্রথম লাইন করে ফেললাম। নিচের দিকে তীর চিহ্ন দ্বারা প্লাস বুঝাই এবং সংশ্লিষ্ট রাশিও ধনাত্মক হবে। নিচের দিকে তীর চিহ্ন কোনটা, এটা, তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে, প্লাস বোঝাচ্ছে, এবং সংশ্লিষ্ট রাশিটাও কি হবে স্যার, ধনাত্মক হবে। ওকে, আচ্ছা, উপরের দিকের তীর চিহ্ন দ্বারা ঋণাত্মক বুঝাই, উপরের দিকের তীর চিহ্ন দ্বারা কি বুঝাই, ঋণাত্মক, এবং সংশ্লিষ্ট রাশিটাও কি হবে, ঋণাত্মক হবে। রাশিগুলোর বীজগাণিতিক সমষ্টি হবে নির্ণায়কটির কি মান। রাশিগুলোর বীজগাণিতিক সমষ্টি হবে কি স্যার, রাশিগুলোর বীজগাণিতিক সমষ্টি কি হবে স্যার, নির্ণায়কটির মান। তাহলে এই দুইটাকে যোগ বিয়োগ করলে কি হবে, ওদের চিহ্ন তো জানি, ওদের চিহ্ন তো জানি। তাহলে এখন হচ্ছে যে কি, এটাই হচ্ছে যে কি নির্ণায়কটার কি মান। এই যে এই নির্ণায়কটার অর্থাৎ A1 A2 B1 B2, এই নির্ণায়কটার মান হচ্ছে কি A1 B2 মাইনাস A2 B1। ঠিক আছে স্যার, শুধু এটা একবার পড়বেন, এটা একবার পড়লে 2x2 ক্রমের নির্ণায়কের মান নির্ণয় ইজি। যেমন দেখেন 1 2 3 4 করেন, নিচের দিকে তীর চিহ্ন। ঠিক আছে স্যার, কর্ণ বরাবর নিচের দিকে তীর চিহ্ন। তাহলে কত, 1 × 4, আর এটা যেহেতু নিচের দিকে তাহলে এটা হচ্ছে কি প্লাস, উপরের দিকে তীর চিহ্ন। তাহলে কত, 2 × কত 3 × কত 2, তাহলে এটার চিহ্ন হচ্ছে যে কি মাইনাস। তাহলে টোটাল আনসার কত, 4 মাইনাস কত 6, দ্যাট মিনস কত -2। তাহলে এই নির্ণায়কটার মান হচ্ছে যে কত স্যার, -2। তাহলে এখন আপনারা সবাই আমাকে বলেন 2/2 নির্ণায়কের মান নির্ণয় সহজ নাকি কঠিন, দেখি বলেন।
2/2 নির্ণায়কের মান নির্ণয় সহজ নাকি কঠিন? কর্ণ বরাবর তীর চিহ্ন, জাস্ট এটা মনে রাখবেন, তীর চিহ্ন, দুইটা কর্ণ। সবাই আমাকে একটু বলেন বোঝা গেছে কিনা? 2/2 নির্ণায়ক, এটা মনে রাখবেন, এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে স্যার? ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এই জিনিসটা মনে রাখবেন, এটা আর কখনোই ভুলবেন না, যে কি নিচের দিকে তীর চিহ্ন গুণ করতে হবে, প্লাস উপরের দিকে তীর চিহ্ন গুণ করতে হবে, মাইনাস, তারপরে ওদেরকে সামেশন করলেই আনসারটা পেয়ে যাব। ঠিক আছে স্যার? তাহলে এখন ওকে স্যার, তাহলে এতটুক আমরা 2/2 করে ফেললাম। ঠিক আছে স্যার, আমরা কি করে ফেললাম স্যার? 2/2 করে ফেললাম। আচ্ছা, 2/2 যদি করে ফেলি, এরপর আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন, আশা করছি সবার লেখা হয়ে গেছে, আশা করছি সবার লেখা হয়ে গেছে। বই ম্যাথ তো স্যার কঠিন, বই ম্যাথে তো আপনাকে স্যার নাফিসার আইসা এখন তো যেতে বলিনি। তীর চিহ্ন দেওয়া থাকবে না, তীর চিহ্ন আপনি না দিলেও সমস্যা নেই, তীর চিহ্নটা হচ্ছে যে আমি আপনাদেরকে বোঝানোর জন্যই দিয়েছি। ঠিক আছে স্যার? তীর চিহ্নটা আমি আপনাদেরকে বোঝানোর জন্যই দিয়েছি, তীর চিহ্নটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। সবার লেখা শেষ হয়েছে কিনা আমাকে একটু বলেন, 2/2 এর লেখা শেষ হয়েছে কিনা বলেন, এরপর আমরা 3/3 এর দিকে যাব। আশা করছি 2/2 এর লেখা সবার শেষ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা 3/3 ক্রমের দিকে যাব। 3/3 ক্রম, 3/3 ক্রমটা একটু খেয়াল করেন সবাই। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন 3/3 ক্রমের। ঠিক আছে স্যার? মডিউলাস আর নির্ণায়কের মধ্যে স্যার এটা দুই জিনিস স্যার। মডিউলাস তো হচ্ছে যে আপনার ওই যেটা আমরা দৈর্ঘ্যকে ঋণাত্মক না করার জন্য ধনাত্মক করি, ওটা হচ্ছে যে কি মডিউলাস। আর নির্ণায়কের চিহ্ন তো ডিটারমিনেন্টের চিহ্ন। হ্যাঁ, চিহ্নটা দেখতে সেম, বাট দুই রকমের কাজ। ঠিক আছে স্যার? তাহলে এখন মডিউলাস হচ্ছে যে কি, মডিউলাস হচ্ছে যেমন পরম মান, এটার আনসার হচ্ছে কত? 3। বাট আমি যদি একটা 1/1 নির্ণায়ক নিই, এটার আনসার তো হচ্ছে কত? ওটাই হবে। এটা দুটোটা দেখতে জিনিস সেম, বাট কনসেপ্ট আলাদা ওদের। ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো রাশির দৈর্ঘ্য যদি ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মকটাকে ক্যান্সেল করে দেওয়ার জন্য এই জিনিসটা দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস তাহলে সবাই একটু খেয়াল করেন, যেহেতু পরম মান নিয়ে আপনাদের কনফিউশন হচ্ছে, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, পরম মানের কনফিউশনটা বলি। সবাই যে বলে যে পরম মান অফ -3 এটা সমান যে 3 হয়ে যায়। ঠিক আছে? সবাই একটু খেয়াল করবেন, এটা আসলে একটা মজার জিনিস। জিনিসটা কি দেখেন সবাই, ধরেন একটা সংখ্যা রেখা, খেয়াল করেন, ধরেন এটা হচ্ছে যে কত? 0। ঠিক আছে স্যার? এখানে কত? -1, এখানে হচ্ছে কত? -2, এটা হচ্ছে কত? -3। আচ্ছা, কোনো একটা সংখ্যার পরম মান বলতে কি বোঝায়? সহজভাবে মনে রাখবেন, কোনো একটা সংখ্যার পরম মান বলতে কি বোঝাবে স্যার? এই যে মূলবিন্দু থেকে ওইটার দূরত্বটা কত। ঠিক আছে স্যার? তাহলে পরম মান অফ -3 এটা দিয়ে কি বোঝাচ্ছে স্যার? মূলবিন্দু 0 থেকে 0 পয়েন্ট থেকে -3 এর দূরত্ব কত? তো -3 এর দূরত্ব কত? 1 2 3, 3 একক। তাহলে দূরত্ব হচ্ছে কত একক? 3 একক। তাহলে এটা কত? 3। যেমন কেউ যদি আপনাদেরকে বলে পরম মান অফ 2, তার মানে হচ্ছে কত? 1 2, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে যে কত? 2। তাহলে এটা সমান হচ্ছে কত? 2। ঠিক আছে স্যার? তাহলে পরম মানের কনসেপ্ট হচ্ছে কি স্যার, যে সহজভাবে মনে রাখবেন যাতে ভুল না হয়, ওটা হচ্ছে কি 0 থেকে যে পয়েন্টটা বলছেন পরম মানের জন্য, ওইটার ডিস্টেন্স কতটুকু। ঠিক আছে স্যার? তাহলে আশা করছি পরম মানের কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছেন। পরম মানের কনসেপ্টটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আমি জাস্ট এখনো ডিটেলস বলি নাই, জাস্ট নর্মাল একটা জিনিস বললাম। আর নির্ণায়কের ব্যাপারটা তো হচ্ছে আলাদা, কোন একটা জিনিসের নির্ণায়ক, যেমন ধরেন 1/1 এর নির্ণায়ক, তাহলে এটা হচ্ছে যে কি মাইনাস কত? 3, এটা হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে স্যার?
তাহলে পরম মানের বিষয়টা সবাই আশা করছি বুঝতে পেরেছেন। তো পরম মান মানে হচ্ছে যে 0 থেকে ওইটার ডিস্টেন্সটা কতটুকু, সেজন্য এটা কি প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এখন এটা আমরা আরো একটু ডিটেলসে পড়বো পরম মান ফাংশন যখন পড়বো, ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু খেয়াল করেন, যেটা বলছিলাম 3/3 ক্রমের নির্ণায়ক, ঠিক আছে স্যার। 3/3 ক্রমের নির্ণায়কটা কি জিনিস সবাই একটু দেখেন, এটার মানটা আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, ধরেন এ সমান A1 A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। আচ্ছা, আমরা একটা 3/3 নির্ণায়ক নিলাম, ঠিক আছে স্যার। আমরা একটা 3/3 নির্ণায়ক নিলাম, কত কত স্যার, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 কত C3। আচ্ছা, এটার মানটা কিভাবে নির্ণয় করব সবাই একটু দেখেন, মানটা কিভাবে নির্ণয় করছি। এটার মান নির্ণয় 3/3 এর মান নির্ণয় আমি দুইভাবে বলবো। প্রথম হচ্ছে এটা কনসেপ্ট বলার জন্য, এটা অঙ্কের সময় এভাবে করবেন না, অঙ্কের সময় যেভাবে করবেন ওটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে স্যার। তাহলে দেখেন কনসেপ্টটা কিভাবে করছে ওরা। ওই যে আমরা যে তীর চিহ্নের যে কনসেপ্টটা শিখেছিলাম, তীর চিহ্নের, তাহলে ওই তীর চিহ্নের কনসেপ্টগুলো একটু দেখব। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন, এখন যেটা বলছি সবাই একটু খেয়াল করেন, এখানের প্রথম কলামটা কি, টেকনিকটা দেখেন কিভাবে বের করে তীর চিহ্ন দিয়ে। প্রথম কলামটা কি, A1 A2 কত A3 কত স্যার, A1 A2 A3। তাহলে দেখেন আমি A1 A2 A3 লিখলাম, আবার লিখলাম আর কি। এরপর কত B1 B2 B3, তাহলে দেখেন B1 B2 B3 লিখলাম, ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু দেখেন খেয়াল করেন সবাই, 3/3 বলছি, 3/3। তাহলে দেখেন কতগুলো 3/3 গঠন করা যায়। দেখেন সবার প্রথমে 3/3 দেখেন কতটা গঠন করা যাচ্ছে। সবাই অবশ্য তীর চিহ্ন দিয়ে করেন, সব থেকে ইজি হয়। সবাই দেখেন তীর চিহ্নটা কিভাবে হচ্ছে, এই যে দেখেন এই একটা তীর চিহ্ন হচ্ছে, ঠিক আছে স্যার, এই একটা তীর চিহ্ন হচ্ছে। তারপর খেয়াল করেন এই একটা তীর চিহ্ন হচ্ছে, এই একটা তীর চিহ্ন হচ্ছে, দেখেন এইদিকে তীর চিহ্ন হচ্ছে একটা। এরপর কিন্তু আর হবে না, কারণ তিনটা দিয়ে হবে, 3/3 যেহেতু এটা কি 3/3, ঠিক আছে স্যার। তাহলে এরপর দেখেন সবাই কি বলছি, এরপরেরটা খেয়াল করেন সবাই দেখেন, এটা একটা হচ্ছে এদিকে যাচ্ছে, এটা হয়ে এদিকে যাচ্ছে, এটা হয়ে এদিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, আমি কিভাবে নির্ধারণ করলাম দেখেন। এটা C2 হবে, এটা C2 হবে, সবাই একটু আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন যেটা বলছি। এখন দেখেন সবাই কালো কালির মার্কারগুলোর অংশটা দেখেন, কালো কালির যে মার্কারের অংশটা আছে সবাই দেখেন, নিচের দিকে যে তীর চিহ্ন, নিচের দিকে তীর চিহ্ন কে কে আছে দেখেন, নিচের দিকে তীর চিহ্নগুলো দেখেন। প্রথম তীর চিহ্নটা কে, A1 B2 C3, তাহলে A1 B2 C3, ঠিক আছে স্যার। A1 B2 কত C3। এরপরটা দেখেন, এরপর এটা হচ্ছে নিচের দিকে, যেহেতু এটা হচ্ছে যে কি প্লাস, এটা হচ্ছে কি স্যার প্লাস। আচ্ছা, এরপর সবাই খেয়াল করেন দ্বিতীয়টা কত স্যার, B1 C2 B1 C2 কত A3, B1 C2 কত A3, তাহলে এটা হচ্ছে কত প্লাস, ঠিক আছে স্যার। এরপরটা হচ্ছে কত স্যার, C1 A2 কত B3, C1 A2 B3, এটাও কত স্যার প্লাস, ঠিক আছে স্যার। তারপরটা কি দেখেন, উপরের দিকে যেগুলো এগুলো হচ্ছে কি মাইনাসের দিকে, কি কি A3 B2 C1, A3 B2 কত C1, এই যে দেখেন উপরের দিকে, তাহলে এটা হচ্ছে কি মাইনাস। এরপর হচ্ছে কত B3 C2 A1, তাহলে হচ্ছে কত B3 C2 A1, এটাও কি মাইনাস। আর লাস্টে হচ্ছে যে কি C3 A2 B1, C3 A2 B1, এটা হচ্ছে কি মাইনাস।
তাহলে এই সবগুলোকে যোগ বিয়োগ করলে কি পেয়ে যাব আমি? এই নির্ণায়কটার মান পেয়ে যাব। ঠিক আছে স্যার, তাহলে এগুলোকে সবগুলোকে কি যোগ বিয়োগ করলে আমি কি পেয়ে যাব স্যার? এই নির্ণায়কটার মান পেয়ে যাব। যেমন সবাই একটু খেয়াল করেন, যদি আমি বলি এ সমান ধরেন 1 2 3 4 5 6 7 8 9, আমাদের 9টা পরিচিত সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখন এটাকে আমরা মানটা কীভাবে নির্ণয় করব? দেখেন, এভাবে দেখেন, সবাই খেয়াল করেন। 1 2 3 4 5 6 7 8 কত 9। তো আমরা কি করেছিলাম? এই তিনটা লেখার পরে আবার কাকে রিপিট করেছিলাম? প্রথম কলামটাকে রিপিট করেছিলাম। তাহলে 1 4 7, তাহলে 1 4 7। তারপর কাকে রিপিট করেছিলাম? দ্বিতীয় কলামটাকে, এই যে দ্বিতীয় কলামটাকে। তাহলে দ্বিতীয় কলামটাকে রিপিট করলে কত হবে স্যার? 2 5 কত 8, 2 5 8। তাহলে এখন মানটা কিভাবে পাচ্ছি স্যার? মানটা কিভাবে পাবো? আমরা যখন এদেরকে কি করব স্যার? গুণ করব। তাহলে গুণ করলে কি হচ্ছে স্যার? দেখেন গুণটা কিভাবে হচ্ছে? এই বরাবর, এই বরাবর, এই বরাবর। ঠিক আছে স্যার, তাহলে নিচের দিকে এগুলো পেলাম। নিচের দিকে তাহলে কত? 1 5 9 গুণ করলে কত স্যার? 5 9 45, চিহ্ন হচ্ছে কি প্লাস। এরপর হচ্ছে যে কি নিচের দিকে, তারপরে এটা কত হবে স্যার? 6 7 কত 42, দুগুণে কত 84, 84 প্লাস। এরপর হচ্ছে কত? 4 8 কত 32, 4 8 32, 3 32 কত 96। তারপর সবাই একটু খেয়াল করেন, এরপর দেখেন উপরের দিকে যারা আছে, উপরের দিকে এই, তারপর এই, এরপর এই। তাহলে এখন কি হচ্ছে স্যার? উপরের দিকে কি হবে স্যার? এটা কত হবে? 5 7 কত 35, 3 35 কত 105। তাহলে 3 35 কত 105, 3 35 105। এরপর হচ্ছে কত? 6 8 কত 48, 6 8 48, তাহলে হচ্ছে কত 48। এক দ্বিগুণ করলে তো সেম কথা। এটা হচ্ছে কত? 4 নং কত 36, 36 দুগুণে কত 72, 36 দুগুণে 72। তাহলে কত হচ্ছে স্যার? এটা আলটিমেটলি কত হচ্ছে? আলটিমেটলি কত হচ্ছে স্যার এটা? তাহলে দেখেন 45 84 কত 96। তাহলে আমরা যদি কি ক্যালকুলেশনটা করি, তাহলে 96, এরপর হচ্ছে কত 84, 84 সাথে 96 যোগ করলে কত হয় স্যার? 180 হবে। 180 সাথে যদি আমরা কি যোগ করি স্যার? 45 যোগ করি, তাহলে আমরা কত পাচ্ছি স্যার? 180 সাথে 45 যোগ করলে কত পাচ্ছি? 200 কত 25 বিয়োগ। তাহলে এখন দেখেন এখানে কত হচ্ছে? 72, আর একটা হচ্ছে কত 48। তাহলে 72 আর 48 কত 120, 72 48 120, এটা হচ্ছে কত 225। তাহলে আনসার হচ্ছে কত 0। তার মানে এই নির্ণায়কটার মান হচ্ছে কত? 0। এই নির্ণায়কটার মান হচ্ছে কত? 0। ঠিক আছে স্যার, তাহলে এখন একটা বিষয় দেখেন, একজন কমেন্ট করলো যে কোনো রো আর কলাম বিস্তার করলে। স্যার আমি তো এখনো বিস্তার শিখাইনি আপনাদেরকে, আমি তো এখনো বিস্তার কি জিনিস তো বলি নাই। হয়তো আপনি পড়ে ফেলেছেন, বাট আমি এখন ওখানে যাইনি। ওখানে যখন যাব তখন বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, তাহলে এখন ব্যাপারটা খেয়াল করেন সবাই। আচ্ছা, তাহলে এই নির্ণায়কটার মান আসছে কত স্যার? 0। তাহলে এখন সবাই আপনারা আমাকে একটু বলেন, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন কিনা? তীর চিহ্ন দিয়ে যেটা বুঝালাম, এটা সবাই বুঝতে পেরেছেন কিনা? এটা কি সবাই বুঝতে পেরেছেন স্যার? তীর চিহ্ন দিয়ে যেটা বললাম, এটা কি সবাই বুঝতে পেরেছেন? ওকে স্যার, তাহলে আমি এখনও কিন্তু আপনাদেরকে বিস্তার বা ওই টাইপের কনসেপ্টে যাই নাই। ঠিক আছে স্যার, তো আগে থেকে বলবেন না, আমি সিরিয়ালি যাচ্ছি একটার পর একটা। রিপিট কেন করছি? রিপিটটা করছি কি, এটার প্রসেসটাই হচ্ছে এরকম, টেকনিকটাই হচ্ছে এরকম। প্রথম দুইটা কলাম কি রিপিট করে তারপর হচ্ছে কি আমাদের মানটা তীর চিহ্নের সাহায্যে বের করা লাগে। ঠিক আছে স্যার? আচ্ছা, তাহলে এটা যদি বুঝতে পারেন, আরেকটা জিনিস মনে রাখবেন, এই নির্ণায়কটার মান 0 না? এই নির্ণায়কটার মান 0 না? তাহলে এই নির্ণায়কটার মান যেহেতু 0, সবাই একটু দেখেন,
সবাই একটু দেখেন, নির্ণায়কটার মান হচ্ছে কি স্যার? শূন্য। তাহলে নির্ণায়কের মানটা যদি শূন্য হয়, এই নির্ণায়কটাকে যদি আমি কি ম্যাট্রিক্স আকারে লিখি, ম্যাট্রিক্স আকারে যদি কি লিখি, ঠিক আছে স্যার, তাহলে এটা হচ্ছে যে কি এ ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি কি হয় শূন্য হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি কি হয় স্যার শূন্য হয়, যদি কোনো ম্যাট্রিক্সের প্লাস না লিখলেও হচ্ছে, সমস্যা নাই, এটার আগে না লিখলেও হচ্ছে, এগুলোতে লিখতে হবে, এগুলোতে তো লিখতে হবে যোগ বিয়োগ। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স স্যার কি বললাম স্যার? যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি কি হয় শূন্য হয়, তবে ম্যাট্রিক্সটাকে কি বলা হবে স্যার? ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। এটা হচ্ছে যে 22 নাম্বার সংজ্ঞা দিয়ে লিখতে পারেন আপনারা, ঠিক আছে? না লিখলেও অসুবিধা নেই, আমি লিখে দেবো, এটা লিখে দেবো, ঠিক আছে স্যার? তবে একটু জেনে রাখেন, যদি কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি কি হয় শূন্য হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে, ঠিক আছে স্যার? আর যদি শূন্য না হয়, আর যদি নির্ণায়কের মান শূন্য না হয়, তাহলে ম্যাট্রিক্সটাকে অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবে। যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য না হয়, তবে ওই ম্যাট্রিক্সটাকে অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। তাহলে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী দুইটা নতুন ম্যাট্রিক্সের নাম আপনারা বুঝতে পেরেছেন, কোনটা কি? সবার মনে থাকবে স্যার কি বললাম? স্যার সবার মনে থাকবে কি বলেছি আমি? সবার মনে থাকবে? তীরচিহ্নের লেখাগুলো হ্যাঁ ওগুলো লিখে রাখতে পারেন, তীরচিহ্নের লেখাগুলো লিখে রাখতে পারেন, ঠিক আছে? ওগুলো লিখে রাখবেন, পড়লেই মনে আসবে এগুলো। তাহলে বলেন, ব্যতিক্রমী আর অব্যতিক্রমী দুইটা নতুন ম্যাট্রিক্সের কথা বললাম আপনাদেরকে, ঠিক আছে স্যার? এই কনসেপ্টটা হচ্ছে যে একটা টেকনিক মিলানোর জন্য, ঠিক আছে স্যার? এটা এতটুক পর্যন্ত রিপিটেশনটা আসবে। যেমন অনেকটা হচ্ছে যে আপনারা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেন, প্রথম কলামটাকে কিন্তু আবার লিখতেন ওখানে, ঠিক আছে স্যার? প্রথম কলামটাকে আবার লিখতেন, ম্যাট্রিক্সও আবার নির্ণায়কও, ম্যাট্রিক্সকেই তো নির্ণায়ক আকারে প্রকাশ করা যায়, ঠিক না স্যার? তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কটার মান যদি কি হয় শূন্য হয়, তাহলে ওটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে যদি আমি ম্যাট্রিক্সের চিহ্নটা তুলে দিয়ে নির্ণায়কের চিহ্নে বসাই দিই, তাহলে ওটাতে একটা মান পাবো। ওই মানটা যদি 0 হয়ে যায়, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে স্যার? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে স্যার? তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কি বলবো স্যার? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, তাহলে এখন আসেন, আশা করছি আমি এতটুকু পর্যন্ত আপনাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে স্যার? নির্ণায়কের মান মাইনাস হতে পারে, কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস জিরো যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা না। আপনারা সবাই মাইনাসকে এত ভয় পান কেন আমি সেটাই বুঝলাম না। মাইনাসকে এত ভয় পাওয়ার কি আছে? কোনো একটা আনসারে মাইনাস দেখলেই মনে করেন যে ভয় লেগে যায়, আনসারটা মিলছে কিনা এটা চিন্তা করেন ছোটবেলা থেকে। মানে নেগেটিভ কোনো মান আসলেই নেগেটিভ চিন্তা চলে আসে মাথায়, যে ওটা মিলেছে কি মিলে নাই, ওটা তো মিলে নাই মনে হয়, আনসার তো নেগেটিভ আসছে, এটা তো মিলবে না। আচ্ছা, তাহলে এখন আসেন এরপর, আচ্ছা এরপরে সবাই খেয়াল করেন, নির্ণায়কের অনুরাশি, ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু দেখেন, মাইনরস অফ এ ডিটারমিনেন্ট, তাহলে সবাই একটু দেখেন, ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, কোন নির্ণায়ক, দেখেন কোন নির্ণায়কের কোনো একটি ভুক্তি বরাবর
অবস্থিত অবস্থিত সারি ও কলাম, সারি ও কলাম, সারি ও কলাম ব্যতীত, সারি ও কলাম ব্যতীত অবশিষ্ট ভুক্তিগুলো দ্বারা যে নির্ণায়ক গঠিত হয় তাকে উক্ত ভুক্তির অনুরাশি বলে। তো এই জিনিসটা কি, এই জিনিসটা কি সবাই একটু খেয়াল করেন। মনে করেন যেমন একটা নির্ণায়ক নিলাম, ধরেন A1 A2 A3 B1 B2 B3, ঠিক আছে স্যার, তারপর C1 C2 C3, ওকে। তাহলে এখন এত নির্ণায়কের এখন একটা জিনিস মনে করেন, যেমন সবাই একটু খেয়াল করেন সবাই একটু খেয়াল করেন, ধরেন A1 এত নির্ণায়কের A1 এর অনুরাশি, A1 এর অনুরাশি সমান, তার মানে আমি কি বলছি, কোন নির্ণায়কের কোন একটি ভুক্তি বরাবর অবস্থিত সারি ও কলাম ব্যতীত, তার মানে A1 এটা না, A1 বরাবর যে সারিটা আছে এটা বাদ, যে কলামটা আছে এটা বাদ, তাহলে এগুলো বাদ যাওয়ার পরে অবশিষ্ট যে ভুক্তিগুলো আছে, এই অবশিষ্ট ভুক্তিগুলো দ্বারা যে নির্ণায়ক গঠিত হয়, তাহলে অবশিষ্ট ভুক্তি যেগুলো আছে, অবশিষ্ট ভুক্তিগুলো দ্বারা কোন নির্ণায়কটা গঠিত হবে, কি কি হবে স্যার, B2 B3 C2 C3, ঠিক আছে স্যার। এত এর অনুরাশি সমান হচ্ছে কি এটা। আবার আমি যদি আপনাদেরকে বলি এটার অনুরাশি কি হবে, তাহলে এই বরাবর কি সারিটা বাদ যাবে, এই বরাবর কলামটা বাদ যাবে, ঠিক আছে স্যার। তাহলে সেক্ষেত্রে কি কি থাকবে, এই সারিটা আর এই কলামটা বাদ গেলে কত কত থাকবে, A1 C1 তারপর A3 C3, তাহলে আমরা কি লিখতে পারবো, B2 এর অনুরাশি, তাহলে B2 এর অনুরাশি কি হবে, এটা বাদ, তাহলে কে কে থাকবে, A1 C1 A3 C3, তাহলে A1 C1 A3 C3। তাহলে সবাই আপনারা আমাকে বলেন, যে কোনো ভুক্তির অনুরাশি বের করতে পারবেন স্যার, যে কোনো ভুক্তির অনুরাশি বের করতে পারবেন সবাই? যে কোনো ভুক্তির অনুরাশি বের করতে পারবেন? অনুরাশি বোঝা গেছে, সংজ্ঞাটা বোঝা গেছে স্যার সবার? সবাই বুঝতে পেরেছেন সংজ্ঞাটা? ওকে, অনুরাশি খুবই ইজি একটা জিনিস, আশা করছি সবাই পারবেন। আচ্ছা, তাহলে আশা করছি সবার লেখা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আশা করছি সবার লেখা শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, আরেকবার বুঝাই দিতে হবে, আরেকবার জিনিসটা খেয়াল করেন। আমি যদি বলি A1 এর অনুরাশি বের করব, তাহলে A1 বরাবর কি, A1 বরাবর সারিটা বাদ যাবে, A1 বরাবর কলামটা বাদ যাবে, তাহলে এই সারিটা আর এই কলামটা যদি বাদ যায়, এই সারিটা আর এই কলামটা বাদ গেলে থাকবে কি, এই চারটা। তাহলে দেখেন এই চারটা দিয়ে লিখে ফেললাম, অনুরাশি পেয়ে গেছি। এরপর যদি আমি বলি এটা B2, তাহলে B2 কি হবে স্যার, এই বরাবর সারিটা বাদ, এই বরাবর কলামটা বাদ, এই বরাবর সারি বাদ, এই বরাবর কলাম বাদ, তাহলে A1 C1 A3 C3, এই যে A1 C1 A3 C3। এখন আমি যদি আপনাদেরকে বলি C3, তাহলে C3 এর জন্য কি হবে,
সি থ্রি এর ক্ষেত্রে কি হবে অনুরাশিটা C3, এ বরাবর কি সারিটা বাদ, এ বরাবর কলামটা বাদ, তাহলে A1 B1 A2 B2। এই যে দেখেন C3 এর জন্য এ বরাবর সারি, এ বরাবর কলাম বাদ, A1 B1 A2 B2, তাহলে কত A1 B1 A2 B2। ঠিক আছে স্যার, তাহলে এটা হচ্ছে যে কি, তাহলে আশা করছি এখন বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আশা করছি এখন সবাই বুঝতে পেরেছেন অনুরাশি ব্যাপারটা। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এরপর আমরা হচ্ছে যে কি নির্ণায়কের সহগুণক, কোফ্যাক্টরস অফ এ ডিটারমিনেন্ট। ঠিক আছে স্যার, তাহলে নির্ণায়কের সহগুণক জিনিসটা কি সবাই একটু দেখেন, কোফ্যাক্টর অফ এ। আচ্ছা, তাহলে এখন দেখেন নির্ণায়কের সহগুণক। আচ্ছা, তাহলে সবাই সংখ্যাটা লিখেন, যথাযথ চিহ্নযুক্ত কোনো ভুক্তির অনুরাশিকে সেই ভুক্তির সহগুণক বলা হয়। ঠিক আছে, সহগুণক বলা হয় কোন নির্ণায়কের আর কমা সি তম ভুক্তির সহগুণক, আর কমা সি তম ভুক্তির সহগুণকের চিহ্ন, এই যে চিহ্নযুক্ত চিহ্ন হবে -1 টু দি পাওয়ার আর প্লাস সি, -1 টু দি পাওয়ার কত আর প্লাস সি। ঠিক আছে স্যার, তাহলে -1 টু দি পাওয়ার কত আর প্লাস কত সি। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আর কমা সি এর আর কমা সি আর কমা সি যদি আমাদের কি হয় জোড় হলে, আর কমা সি জোড় হলে চিহ্ন হবে আর প্লাস সি, এটা দিয়ে লিখেন আর প্লাস সি লিখেন, আর প্লাস সি জোড় হলে চিহ্ন হবে ধনাত্মক এবং আর প্লাস সি বিজোড় হলে চিহ্ন হবে ঋণাত্মক। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, আর দিয়ে বোঝাই কি, আর দিয়ে বোঝাবে রো, কত নাম্বার রোতে আছে, সি দিয়ে হচ্ছে কলাম নাম্বার কত। ঠিক আছে, কত নাম্বার কলাম, কত নাম্বার রো, কত নাম্বার কলাম। আর দিয়ে বুঝাবে কত নাম্বার সারি, কত নাম্বার রোতে আছে, আর সি দিয়ে বুঝাবে কি কত নাম্বার কলামে আছে। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু লিখে নেবেন। যেমন ধরেন আমি যদি একটা নির্ণায়ক নিই, মনে করেন A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। আচ্ছা, তাহলে এখন সবাই একটু দেখেন, সবাই একটু খেয়াল করবেন, A11 দিয়ে কি বোঝাই, ম্যাট্রিক্সের সময় বলেছিলাম আপনাদেরকে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। 11 মানে কি 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। 12 মানে কি 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। 13 মানে কি 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। ঠিক আছে স্যার, 21 মানে কি 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। এই যে 2 নাম্বার সারি, এটা হচ্ছে যে 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা 3 নাম্বার সারি, এটা 1 নাম্বার কলাম 2 নাম্বার কলাম 3 নাম্বার কলাম। 23 মানে কি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। ঠিক আছে স্যার, তাহলে এখন কি বলছে স্যার, আপনারা যখন অনুরাশি বের করবেন, অনুরাশির আগে যখন চিহ্ন ইউজ করবেন, যথাযথ চিহ্ন ইউজ করবেন, তখন ওই ভুক্তিটার কি পাবেন
সহগুণক পাবেন। আচ্ছা, তাহলে এখন একটু সবাই খেয়াল করেন, সবাই একটু খেয়াল করবেন, এখন সবাই একটু দেখেন। ধরেন A11 ঠিক আছে, A11 এর অর্থাৎ 1তম ভুক্তির অনুরাশি। আচ্ছা, অনুরাশি তো শিখেছি। 1 মানে কি? 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম ভুক্তি, ঠিক আছে। 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের ভুক্তি হচ্ছে কি A11। তাহলে এটার অনুরাশি কি হবে স্যার? এটার অনুরাশি কি হবে? এই বরাবর কি বাদ যাবে, এটাও কি বাদ যাবে, ঠিক আছে। তাহলে কত দিয়ে হবে? এটা দিয়ে হবে। তাহলে কত হবে স্যার? A কত? 2 2, A2 3, A3 2, A কত? 3 3। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে কি অনুরাশি। এখন হচ্ছে এবং সহগুণক তাহলে কিভাবে হবে দেখেন স্যার, সহগুণকটা খেয়াল করেন। সহগুণকটা কি হবে দেখেন, আমরা অনুরাশিটা লিখে ফেলবো। সহগুণকের ক্ষেত্রে কি করব স্যার? অনুরাশিটা আগে লিখে ফেলবো। অনুরাশিটা লিখার পরে এখন হচ্ছে যে কি চিহ্নের কাজ করতে হবে। কি করতে হবে স্যার? চিহ্নের কাজ করতে হবে, ঠিক আছে স্যার। তাহলে চিহ্নের কাজ যেটা করতে হবে, সবাই একটু খেয়াল করবেন। সবাই চিহ্নের কাজ যেটা করতে হচ্ছে আমাদের, চিহ্নটা কিসের উপর ডিপেন্ড করছে? আর কমা কত? সি, অর্থাৎ কত নাম্বার রো আর কত নাম্বার কলামে আছে। তাহলে এটা কত? 1 নাম্বার রো 1 নাম্বার কলাম। আমাদের কি লাগবে? আর প্লাস সি। তাহলে এই দুটাকে যোগ করেন, 1 আর 1, তার মানে কত? 1 আর 1 যোগ করলে কত হয় স্যার? 2, ঠিক আছে। তাহলে সহগুণকের মানটা কত হবে স্যার? সহগুণকের মানটা কত হবে? যথাযথ চিহ্নযুক্ত কোনো ভুক্তির অনুরাশিকে, তাহলে অনুরাশি তো পেয়ে গেছি, এখন হচ্ছে যে কি চিহ্নটা লাগছে। তাহলে -1 টু দি পাওয়ার কত? 1 প্লাস কত? 1। -1 টু দি পাওয়ার কত? 1 প্লাস কত? 1। কেন 1 প্লাস 1? 1 নাম্বার সারি আর 1 নাম্বার কলামের ভুক্তিটা, ঠিক আছে স্যার। A11টা কি স্যার? 1 নাম্বার সারি 1 নাম্বার কলামের ভুক্তি। তাহলে কত হবে স্যার? -1 টু দি পাওয়ার কত নাম্বার সারি প্লাস কত নাম্বার কলামে আছে। তাহলে 1 নাম্বার সারি প্লাস 1 নাম্বার কলামে আছে। তাহলে এটা কত হচ্ছে স্যার? -1 টু দি পাওয়ার কত? -1 টু দি পাওয়ার কত? 2। দ্যাট মিন্স কত? +1। দ্যাট মিন্স হচ্ছে কত? +1। তার মানে হচ্ছে যে কি টোটাল চিহ্নটা কি হবে স্যার? প্লাস। টোটাল চিহ্নটা কি হবে স্যার? প্লাস, ঠিক আছে স্যার। টোটাল চিহ্নটা কি হবে স্যার? প্লাস। তাহলে এখন একটা বিষয় সবাই একটু খেয়াল করেন, সবাই একটা বিষয় খেয়াল করেন। আমি একটা জিনিস আপনাদেরকে শর্টকাট বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি দেখেন, সেটা হচ্ছে দেখেন কোন ভুক্তির সহগুণক কত হবে, ঠিক আছে। কোন ভুক্তির সহগুণক কত হবে, তাহলে সবাই একটু দেখেন। এইসব সহগুণক অনুরাশি এগুলোর প্রয়োজনীয়তা বা ব্যবহার কি? এগুলোর প্রয়োজনীয়তা হচ্ছে নির্ণায়কটার মান নির্ণয় করতে হবে। সাফিতুল হাসান, নির্ণায়কের মান নির্ণয় করার জন্য আমাদের অনুরাশি সহগুণক এগুলো দরকার হয়। আর নির্ণায়ক কেন দরকার হচ্ছে স্যার? সমীকরণ জোট সমাধান করার ক্ষেত্রে নির্ণায়কটা সহজ একটা পদ্ধতি নিয়ে আসে, নির্ণায়ক পদ্ধতি। তো নির্ণায়কের মান বের করতে হলে আমাদের কি অনুরাশি সহগুণকগুলো জানতে হবে, কারণ আমরা এরপরে যে বিস্তার পদ্ধতিটা শিখবো এটার জন্য। আশা করছি আপনার আনসার পেয়ে গেছেন আপনি। তো এখন সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, তাহলে এখন স্যার সবাই একটু দেখেন, আমি আরেকবার বলছি, দেখেন কোনটার চিহ্ন কিরকম হবে। সবাই একটু দেখেন কোনটার চিহ্ন কিরকম হবে, সবাই একটু খেয়াল করেন। যেমন এটার চিহ্ন, এটা কত নাম্বার স্যার? এটা কত নাম্বার ভুক্তি? 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তার মানে হচ্ছে কত স্যার? -1 টু দি পাওয়ার কত? 1 প্লাস কত? 1। তার মানে হচ্ছে কত? -1 হোল টু দি পাওয়ার কত? 2। তাহলে কত? প্লাস। আমি ওখানেই লিখে দিয়েছিলাম কি আর প্লাস সি। আর প্লাস সি যদি কি হয়? আর প্লাস সি যদি কি হয়? জোর হয়, তাহলে চিহ্ন হচ্ছে যে কি প্লাস। আর প্লাস সি যদি কি হয়? বিজোড় হয়, তাহলে চিহ্ন হচ্ছে কি স্যার? মাইনাস। চিহ্ন হচ্ছে কি স্যার? মাইনাস। আমি এই দুইটা কথা লিখে দিয়েছি, ঠিক আছে স্যার। আমি এই দুইটা কথা লিখে দিয়েছি। একটা হচ্ছে যে কি আর প্লাস সি যদি জোর হয় তাহলে চিহ্ন হচ্ছে কি প্লাস, আর প্লাস সি যদি বিজোড় হয় চিহ্ন হচ্ছে কি মাইনাস। অর্থাৎ কোনো একটা ভুক্তির ক্ষেত্রে যদি আর প্লাস সি এর মান যদি জোর হয় তাহলে ওই ভুক্তিটার সহগুণকের চিহ্ন হচ্ছে যে কি প্লাস। কোনো একটা ভুক্তির ক্ষেত্রে আর প্লাস সি এর মান যদি কি হয়? বিজোড় হয়, তাহলে ওই ভুক্তির সহগুণকের মান হচ্ছে যে কি মাইনাস। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, যেমন দেখেন এটার ক্ষেত্রে আর প্লাস সি এর মান কত? 1 প্লাস 1, তাহলে কত? 2, জোড় সংখ্যা, তাহলে ওর সহগুণকের চিহ্ন হবে কি প্লাস। এটার জন্য চিন্তা করেন 1 প্লাস কত? 2, তাহলে কত? 3, বিজোড় সংখ্যা, তাহলে সহগুণকের চিহ্ন হচ্ছে কি মাইনাস। সহগুণকের চিহ্ন হবে কি স্যার? মাইনাস।
এরপর দেখেন 1 3, 1 প্লাস 3 4, তাহলে সহগুণকের চিহ্ন হচ্ছে কি প্লাস। তাহলে এখন সবাই একটা খেয়াল করেন, এটাতে দেখেন 2 প্লাস 1 তাহলে 3, সহগুণকের চিহ্ন কি মাইনাস, বিজোড়, সহগুণকের চিহ্ন কি মাইনাস। 2 প্লাস 2 কত 4, সহগুণকের চিহ্ন কি প্লাস। 2 প্লাস 3 5, সহগুণকের চিহ্ন কি মাইনাস। এরপর দেখেন 3 1, 3 1 এর ক্ষেত্রে কি হচ্ছে স্যার 3 প্লাস 1 4, তাহলে সহগুণকের চিহ্ন কি প্লাস। এরপর 3 প্লাস 2 5, সহগুণকের চিহ্ন কি মাইনাস। 3 প্লাস 3 6, সহগুণকের চিহ্ন কি প্লাস। ঠিক আছে স্যার, তার মানে হচ্ছে যে কি সবাই একটা বিষয় খেয়াল করেন, এই যে প্লাস কোনগুলো, কোন ভুক্তিগুলোর সহগুণক প্লাস, দেখেন আমরা যে ছক্কা গেলি, ছক্কা গেলার 5-এর মতো, দেখেন ছক্কা গেলার 5-এর মতো সেই সৃষ্টি করছে একটা। প্লাসগুলো হচ্ছে যে কোনগুলো স্যার, কত নাম্বার ভুক্তিগুলো প্লাস হবে এটা কিভাবে মনে রাখবেন, ছক্কা খেলায়, লুডো খেলায় যেটা আপনারা ডায়েসে 5 দেখছেন, 5-এর মতো কিন্তু এটা দেখেন এই শেপটা কিন্তু 5-এর মতো, এগুলো সবগুলো প্লাস। আর এগুলো যদি সব প্লাস হয়ে যায়, টোটাল তো 9টা আছে, 5টা যদি প্লাস হয়ে যায়, এই বাকি 4 কোণার 4টা কি হবে স্যার মাইনাস হবে। এভাবেও মনে রাখে অনেকে, ঠিক আছে স্যার, এভাবেও অনেকে মনে রাখে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই আপনারা আমাকে বলেন কোনটা প্লাস কোনটা মাইনাস, মনে থাকবে স্যার ছক্কা খেলার 5-এর মতো হচ্ছে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে প্লাস, আর অপর যে 4টা আছে ওগুলো হচ্ছে মাইনাস। তাহলে এই জিনিসটার কাজ কি, যেমন আপনাদেরকে আমি যদি আপনাদেরকে বলি a22 এর সহগুণক কত হবে, তাহলে a22 এর সহগুণক কি হবে স্যার, তাহলে খুব ইজি খেয়াল করেন, a22 এর অনুরাশিটা কত দেখেন, a22 এর অনুরাশিটা সবাই খেয়াল করেন, a22 এর অনুরাশি কি হবে স্যার, এই বরাবর সারি বাদ এই বরাবর কি কলাম বাদ, এই বরাবর সারি বাদ এই বরাবর কলাম বাদ, তাহলে কে কে থাকবে স্যার a11 a13 a31 a33, তাহলে হচ্ছে যে কে a11 a13 a31 a33, তাহলে অনুরাশি লিখে ফেললাম। আর a22 হচ্ছে কোথায়, এখানে না, তাহলে এটা চিহ্ন হচ্ছে কি প্লাস, এই যে প্লাস, সহগুণক পেয়ে গেলাম। অনুরাশির আগে যদি চিহ্ন আসে তাহলে এটা হচ্ছে কি সহগুণক। এখন সবাই বুঝছেন স্যার, সহগুণক সবাই বুঝতে পেরেছেন। এই যে দেখেন যে কোনো কিছুর সহগুণক আপনি খুব ইজিলি বের করতে পারবেন। যেমন আমি যদি বলি আপনাকে, এখানে যেমন ধরেন a32 এর সহগুণক কত হবে, a32 এর সহগুণক, তাহলে কি হবে স্যার a32 বরাবর কি সারি বাদ কলাম বাদ, তাহলে এই সারিটা বাদ এই কলামটা বাদ, তাহলে কি a11 a13 a21 a23, তাহলে কত a11 a13 a21 a23, তাহলে অনুরাশি লিখে ফেললাম। এখন হচ্ছে কি a32 এর জন্য কি চিহ্ন হচ্ছে কি মাইনাস, ঠিক আছে স্যার, চিহ্ন হচ্ছে কি মাইনাস। তাহলে এখন বলেন সবাই বুঝতে পেরেছেন কিনা, আমি কিন্তু আজকের ক্লাসে নির্ণায়কের কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। 2/2 এর নির্ণায়কের সহগুণক হবে, অবশ্যই হবে 1 + 1 কেন, -1 ^ 1 + 1 ধরিত্রী 1 + 1 বিকজ 1 নম্বর সারি আর 1 নম্বর কলাম, সেজন্য। ঠিক আছে স্যার, আশা করছি সবাই সহগুণক জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে। একজন জিজ্ঞেস করেছে 2/2 এর ক্ষেত্রে কি সহগুণক হবে কিনা, অবশ্যই হবে, কেন হবে না। 2/2 এর ক্ষেত্রে সবাই খেয়াল করেন a11 a12 a21 a22, 2/2 এর ক্ষেত্রে কেন সহগুণক হবে না, এটার জন্য কত 1 + 1 2, তাহলে চিহ্ন হচ্ছে কি প্লাস। এটার জন্য কত 1 + 2 3, চিহ্ন হচ্ছে কি মাইনাস। এটার জন্য কত 2 + 1 মাইনাস, এটার জন্য 2 + 2 4, তাহলে হচ্ছে কি প্লাস। ঠিক আছে, কেন হবে না স্যার, অবশ্যই হবে। ঠিক আছে স্যার, তাহলে এটার ক্ষেত্রে সহগুণক কিভাবে বের করব, যেমন দেখেন এটার সহগুণক কত হবে স্যার, a11 এর সহগুণক, কনফিউশন রাখবেন না কোনো কেউ। ঠিক আছে স্যার, a11 এর সহগুণক, তাহলে এই বরাবর কি কলাম আর সারি বাদ হয়ে যাবে, তাহলে কি থাকবে a22, তাহলে a22। ঠিক আছে স্যার, a কত 22, তাহলে a22 যেটা থাকবে, আর ওর জন্য চিহ্ন কি স্যার, ওর চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস। এখন বলেন 1/1 নির্ণায়ক, তাহলে এটার মান তো কি জাস্ট যেটা আছে সেটাই। ঠিক আছে স্যার, আশা করছি এখন সবাইকে আমি বুঝাতে পেরেছি। 2/2 এর ক্ষেত্রেও থাকবে। ঠিক আছে স্যার, সবাই আশা করি বুঝতে পেরেছেন।
আশা করছি সবাইকে আমি এই কনসেপ্টগুলো বোঝাতে পেরেছি। আজকে প্রথম ক্লাস অনুযায়ী আমি কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। নির্ণায়কটা হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে প্রথমে, তারপরে অঙ্ক করতে পারবেন। ঠিক আছে স্যার, কনসেপ্ট যদি না বুঝেন অঙ্ক করে কোনো লাভ নাই। সবাই আমাকে বলেন বুঝতে পেরেছেন কিনা। 2/2 এরটা বুঝতে পেরেছেন স্যার? 2/2 এরটা বুঝতে পেরেছেন? না, কাটাকাটি করার দরকার নাই, এটা যে কেটে দিয়েছি এটা দেখানোর দরকার নাই। ঠিক আছে স্যার, এটা দেখানোর দরকার নাই। 1/1 1/1 এর মাইনরটা কি হবে স্যার? 1/1 তো নিজে একটা সংখ্যা, ও নিজে একটা মান, ওখানে আপনি আর কি বের করবেন? ওখানে কাকে বাদ দিবেন? ওখানে কোন সারি বাদ দিবেন আর কোন কলামকে বাদ দিবেন? ঠিক আছে স্যার, তাহলে আশা করছি সবাইকে আমি এটা বুঝাতে পেরেছি। আশা করছি সবাই লিখে নিয়েছেন। আজকের ক্লাসে আমি যা যা পড়ালাম আপনাদেরকে, আমি নির্ণায়কের ধারণা, নির্ণায়কের সংজ্ঞা, 1/1 নির্ণায়ক হলে মান কিভাবে হবে, 2/2 নির্ণায়ক হলে মান কিভাবে হবে, 3/3 নির্ণায়ক হলে মান কিভাবে হবে, এরপরে হচ্ছে নির্ণায়কের অনুরাশি কি জিনিস, নির্ণায়কের সহগুণক কি জিনিস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো 4/4 হলে কেমনে হবে? 4/4 হলেও এটা করা যায়, অবশ্যই করা যায়। ওটাকে 3/3 তে ট্রান্সফার করতে হবে, 3/3 থেকে তারপর আমরা কি মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে স্যার, আপনাদের যদিও এইচএসসি স্ট্যান্ডার্ডে 4/4 নাই, কিন্তু তারপরে করা যায় 4/4, 5/5, 6/6, অনেকগুলো আছে এখানে। তো ওগুলোর কনসেপ্ট আছে, ওগুলো অনার্স লেভেলে আছে স্যার, আপনাদের দরকার নেই এখন। আপনারা 3/3 পর্যন্তই শিখতে হবে আপনাদের। ঠিক আছে স্যার, তাহলে এখন আপনারা আমাকে বলেন নির্ণায়কের ধারণা, নির্ণায়কের সংজ্ঞা, নির্ণায়কের মান নির্ণয়, সেটা 1/1, 2/2, 3/3, এরপর নির্ণায়কের অনুরাশি, নির্ণায়কের সহগুণক। সবাই কি সব এগুলো বুঝতে পেরেছেন স্যার? সবাই কি এগুলো বুঝতে পেরেছেন? আমাকে একটু বলবেন, সবাই কি এগুলো বুঝতে পেরেছেন স্যার? সবাই আশা করছি এগুলো লিখে নিয়েছেন। তো নেক্সট ক্লাসে পড়া শুরু করার আগে এগুলো সবাই একবার করে পড়তে হবে, 1-2 বার পড়তে হবে স্যার। ঠিক আছে স্যার, তো নেক্সট ক্লাস হচ্ছে যে সবাই একটু খেয়াল করেন, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের নতুন গ্রুপে হবে। তো আশা করছি আর 3 থেকে 4 দিন সময় লাগবে। আশা করছি এর মধ্যে সব কার্যক্রম শেষ করে নতুন গ্রুপে আপনাদেরকে রেগুলার ক্লাসটা আমি দিতে পারবো। তো আপনাদেরকে আমি যেটা বললাম, আজকের মধ্যে আপনারা যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেবেন স্যার, যারা যারা পড়তে ইচ্ছুক। আর পোস্ট দেওয়া আছে, পোস্ট অনুযায়ী রেজিস্ট্রেশনটা এসএমএসটা পাঠাবেন আগে। আগামীকাল থেকে যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন বা আজকে পর্যন্ত যারা করবেন, তাদেরকে আগামীকাল থেকে কল দেওয়া হবে ভর্তির ব্যাপারে। যেভাবে বলা হবে অফিস থেকে কল দিয়ে ওভাবে করে আপনারা ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করবেন, নির্দেশনাটা যেভাবে দেবে ওভাবেই করবেন। আর নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে নতুন গ্রুপের লিঙ্ক আশা করছি আমি 2 থেকে 3 তারিখের মধ্যে দিয়ে দিতে পারবো কার্যক্রম শেষ করে। এরপর আমাদের ক্লাসগুলো ওখানে রেগুলার হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, লাইভ ক্লাস হবে, এখানেই হবে, ফেসবুক লাইভে ক্লাস হবে, সেকেন্ড ইয়ারের ক্লাস ওভাবেই হচ্ছে। তো আর ওখানের ভিডিও যেটা আছে ওটা ক্লাসের পরে 2 ঘন্টার মতো থাকবে, 2-2.5 ঘন্টা থাকবে। ক্লাসের মধ্যে যাদের সমস্যা হয় কোনো কিছু বুঝতে, ক্লাসের পরে ওরা বুঝে নেবেন। ঠিক আছে স্যার, তাহলে এরপর ওটা ডিলিট হয়ে যাবে। সেকেন্ড ইয়ারের নিয়মটাও এভাবেই হচ্ছে। তো আশা করছি আপনাদেরকে আমি সব কিছু বোঝাতে পেরেছি, নিয়ম কানুনগুলো। তো আপনারা আজকের মধ্যে রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করবেন। যারা যারা রেজিস্ট্রেশন এখনও করেননি, আগামীকাল থেকে আপনাদের ভর্তির কার্যক্রম শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, স্যারের জন্য প্রে করবেন। স্যার একটু অসুস্থ আসলে, যাতে সুস্থ হয়ে যেতে পারি তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, তাহলে সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে, সবাই সুস্থ থাকবেন।